চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মিলল সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ। ময়নাতদন্তের জন্য নেওয়া হলো সিএমএইচে, দেয়া হলো না মামলার হাজিরা। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। নাট বল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্ত। বহদ্দারহাট ফ্লাইওভারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্টিলের বদলে বাঁশ দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের প্রমাণ। দেশে প্রথমবার কক্সবাজার রেল স্টেশনের লাগেজ স্ক্যানিং চালু। মাদক, অস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের নতুন সূচি নির্ধারণ। চট্টগ্রামে চাপ কমাতে সরকারের নজর পায়রা সমুদ্র বন্দরে। রামনাবাদের নাব্য ঠিক রাখতে কেনা হচ্ছে ড্রেজার। পুরোপুরি চালু হলে পাল্টে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। এবং উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। লালমনিরহাটের নিচু এলাকা ডুবে চরম দুর্ভোগ। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেস্টিনি গ্রুপের আর্থিক কেলেঙ্কারির মামলায় হাজিরা দিতে গিয়ে না ফেরার দেশে চলে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন তিনি। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে চট্টগ্রামে আসেন তিনি। ওঠেন চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসে। মামলার হাজিরা দিতে সোমবার কোর্টে আসেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনও। তিনি জানান, সময় হয়ে যাওয়ার পরও আসছিলেন না জেনারেল হারুন, ফোনেও পাওয়া যাচ্ছিল না। পরে গেস্ট হাউসে জানানো হয়, কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাবো আজকে। উনি কালকে সকালে ফ্লাইট করছে, বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি। এইভাবে কথা বলা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কক্ষে তালা খুলে মৃত অবস্থায় জেনারেল হারুনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন সাবেক সেনাপ্রধান। ডায়াবেটিস রোগ ছিল ওনার দীর্ঘদিন, উনি ইনসুলিন নিত। তারপর হাড়ের সমস্যা ছিল, কিছুদিন টানও ছিল। ওই কিছুদিন আগে বাথরুমও ঘুরে পড়ে গেছিল। আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে। আর্মি পার্সন ওনারা বললেন উনি আই ডোনেটের কথা বলে গেছেন, তো তাদেরকে খবর দেওয়া হয়েছে। ওটা হওয়ার পরে ওনারা ফাইনালি বডি হ্যান্ড ওভার করবে, গ্রামের বাড়িতে দাফন হবে। 2000 সালের ডিসেম্বর থেকে 2002 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন হারুনুর রশিদ। তার জন্ম 1948 সালে চট্টগ্রামের হাটহাজারীতে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয় শীর্ষক যুবদলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। প্রতিযোগিতায় আমি যতটুকু জেনেছি প্রায় 1,500-এর মতন শিশু কিশোর অংশগ্রহণ করেছিল। উপস্থিতিবৃন্দ, বর্তমানে ফোন, কম্পিউটার, ভিডিও গেম সহ নানা রকম ইলেকট্রনিক্স আইটেম শিশুদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীব্যাপী। এমন পরিস্থিতির শিশু কিশোর যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন একটি সৃজনশীল কাজে অংশ নিয়েছে, আমি মনে করি খুব সম্ভবত বোধহয় তাদের পুরস্কার পাওয়ার জন্য এটাই যথেষ্ট। সেজন্যই 1,500 শিশু কিশোর যারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে যদি বই সহ একটি ছোট হলেও একটি পুরস্কার পৌঁছে দেওয়া যায়, মনে হয় সেটি বোধহয় ভালো হবে। আমি যুবদলের নেতৃবৃন্দকে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই শিশু কিশোরদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে প্রতিভা। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি নামে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা চালু করেছিলেন। আমি জানি না, তবে এখানে যেহেতু আজ বহু মানুষ উপস্থিত আছেন, হয়তোবা আপনাদের মধ্যে এখানে
কেউ না কেউ হয়তো বা আছেন যারা নতুন কুড়ির সদস্য ছিলেন, হয়তো খুব সম্ভব। শিশু কিশোরদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য আমি আবারও যুবদলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এখানে কয়েকজন বক্তা বলেছেন, খুব সম্ভব মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে কিছুটা তুলে ধরেছেন, আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলছি, আজকের এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান, তার একটি প্রতিফলন বলে আমি মনে করি। ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে এই ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে, এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস, প্রত্যাশা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল পর্যায়ের উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ 54 বছর পার করেছে। আজকে এখানে শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি। আমরা এখানে একজন আলোচক সাইদ আব্দুল্লাহ, ওনার বক্তব্য একটি অংশ আমরা শুনেছি। মহাসচিব সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন কি সেটি। বিগত 17 বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে, গুম খুনের শিকার হয়েছে। আজকের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন, কতটা ত্যাগের বিনিময়ে আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি, এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে, তার প্রমাণ এই মঞ্চ আজকের। প্রিয় সহকর্মীবৃন্দ, এর মধ্যে আমিও কয়েকবার বলেছি, অনেকবার বলেছি, গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন, বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। এই সকল মানুষগুলোকে, এই সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুব দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের বহদ্দারহাট টু লাল খান বাজার ফ্লাইওভারের নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, উপড়ে ফেলছে নিচের সৌন্দর্য বর্ধনের 90,000 গাছ। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবে সিটি কর্পোরেশন বলছে তদারকির জন্য করা হয়েছে আলাদা কমিটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের প্রতিবেদনে। 700 কোটি টাকায় নির্মিত বহদ্দারহাট লালখান বাজার ফ্লাইওভার এখন অভিভাবকহীন ও বেহাল দশা। গার্ডারের সঙ্গে সংযুক্ত তার দুর্বৃত্তরা কেটে নেই আগেই। স্টিল গার্ডার থেকে নাট বল্টু পাইপও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যেখানে সেখানে পানি আর ময়লার আবর্জনার স্তূপ, উপরে খুপড়ি করে মাদক সেবীদের আস্তানা। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইন গুলো। পুরো ফ্লাইওভারে এতটুকু পানি, এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারে বাসের পানি পড়তেছে ওই ফ্লাইওভারে গিয়ে। 2019 সালে 15 কোটি টাকা ব্যয়ে করে সৌন্দর্যবর্ধনের কাজ, রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত লোহার নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানুয়াল এবং সমস্ত কিছু সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করা আছে। সিটি কর্পোরেশন এগুলো সংরক্ষণ করবে। তবে সিডিএর কাছে যদি কোনো সহায়তা চায়, অবশ্যই তো সিডিএ সেই ব্যাপারে সহায়তা করবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তদারকি ও কিশোর গ্যাংয়ের চুরি ঠেকাতে করা হয়েছে আলাদা কমিটি। এই ফ্লাইওভারটি যাতে
আপনার নিরাপত্তা জনিত কোনো কিছু বিঘ্নিত না হয় সেটার দেখভাল করছে। 2014 সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 4 কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ শুরুর পর 2017 সালে যান চলাচল চালু হয়। বর্তমানে দিনে 80,000-এর মতো যানবাহন চলাচল করে। নতুন প্রকল্প গ্রহণে যতটা আগ্রহী, পুরাতন প্রকল্প তদারকিতে ততটা অনীহা সরকারি সংস্থাগুলো, যার জ্বলন্ত উদাহরণ এই নাজুক ফ্লাইওভার। এরকম তদারকির অভাবে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে সরকারের বড় মেগা প্রকল্পগুলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে প্রথমবারের মতো যাত্রীদের লাগেজ স্ক্যানিং চালু হলো রেল স্টেশনে। কক্সবাজার আইকনিক স্টেশনে বসেছে যুক্তরাষ্ট্রের অট্রোফিজিক্স ব্র্যান্ডের স্ক্যানার, যা মাদক, অস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে সক্ষম। নতুন প্রযুক্তিতে সন্তুষ্ট যাত্রীরা। এদিকে চট্টগ্রাম কক্সবাজার রুটের সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করেছে রেলওয়ে। দেশের রেল স্টেশনে এবার যুক্ত হলো আধুনিক প্রযুক্তি। যাত্রীদের লাগেজে মাদক, অস্ত্র কিংবা চোরাই পণ্য আছে কিনা তা এখন আগেই ধরা পড়বে স্ক্যানারে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন, হাত ভর্তি ব্যাগ, গন্তব্য ঢাকা। কিন্তু এবার ভ্রমণের অভিজ্ঞতায় যোগ হলো নতুন কিছু। এবার ট্রেন ধরার আগে লাগেজও দিতে হচ্ছে স্ক্যানিং মেশিনে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি স্ক্যানার, শনাক্ত করবে মাদক, অস্ত্র ও চোরাই পণ্য, যা অপারেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী। কক্সবাজার থেকে যেহেতু মাদক, চোরাচালান এই ধরনের প্রবৃদ্ধি, এই ধরনের জিনিস যেহেতু উদ্যোগতি হয়েছে, সেজন্য এই ধরনের জিনিস নিশ্চিত করতে এবং যাত্রী সেবা সর্বোচ্চ নিশ্চিত করতে আমাদের এই লাগেজ স্ক্যানার বসানো হয়েছে। নতুন প্রযুক্তিতে সন্তুষ্ট যাত্রীরাও, তবে হয়রানি মুক্ত সেবা চান তারা। মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আর কি, যাতে কোনো দুষ্কৃতিকারী এখান দিয়ে কোনো ক্রসিং না করতে পারে। অবৈধ কোনো কিছু থাকে তাহলে এটা এখানে কাউন্ট করতে পারবে, ধরা পড়বে। এদিকে যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী 10 আগস্ট থেকে যা কার্যকর হবে। আগে 6টা 15 মিনিটে চট্টগ্রাম ছেড়ে আসতো, এখন 5টা 50 মিনিটে ছেড়ে আসবে, 9টা 25-এ কক্সবাজার স্টেশনে পৌঁছাবে এবং 10টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, 14টা 15-তে চট্টগ্রামে পৌঁছাবে। 2023 সালের 1 ডিসেম্বর শুরু হওয়া কক্সবাজার ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন এবং কক্সবাজার চট্টগ্রাম রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। সিরাজগঞ্জে ধাওয়া দিয়ে গরু বোঝায় নৌকা থামিয়ে চোর সন্দেহে জনতার গণপিটুনি, 2 জনের মৃত্যু, হামলায় জড়িত আটক 2, তদন্ত করে ব্যবস্থা জানালো পুলিশ। চট্টগ্রামে চাপ কমাতে সরকারের নজর পায়রা সমুদ্র বন্দরে। রামনাবাদের নাব্য ঠিক রাখতে কেনা হচ্ছে ড্রেজার। পুরোপুরি চালু হলে পাল্টে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা এখনো পুরোপুরি চালু না হলেও 2016 সাল থেকে সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। তবে চ্যালেঞ্জ হলো পলিপ্রবণ রামনাবাদ চ্যানেলের নাব্য ধরে রাখা। চ্যানেলের 75 কিলোমিটার পথের মধ্যে 25 কিলোমিটার বেশি পলিপ্রবণ আর 25 কিলোমিটার স্বল্প পলিপ্রবণ এবং বাকি 25 কিলোমিটার প্রাকৃতিক নাব্যতার অংশ। তাই এই চ্যানেলের নাব্যতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং, আর এ কারণে বন্দরের জন্য নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পায়রাকে প্রতিষ্ঠিত করতে হলে অন্য বন্দরের চেয়েও সুযোগ সুবিধা বাড়াতে হবে। ইনফ্রাস্ট্রাকচার সহজীকরণ করতে হবে যাতে করে ট্রান্সপোর্ট, গাড়ি ঘোড়া আসা যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে। এটা যদি একটা সেন্ট্রালাইজ একটা ড্রেজিং ইউনিট করা হয়, যে আমরা তাহলে সব জায়গাগুলি আমরা ড্রেজিং করব, তাহলে আমার মনে হয় আমাদের কস্ট আরও কমবে। বন্দর চেয়ারম্যান জানান, প্রথম জেটি সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে 2026 সালের জুলাই মাসকে টার্গেট করা হয়েছে। ড্রেজিং এর খরচ আর একটু কমানো কিভাবে যায়, আমরা সেজন্য নিজস্ব ড্রেজিং সক্ষমতা, নিজস্ব ড্রেজিং ফ্লিট তৈরি করার প্রসেসে আছি। ফার্স্ট টার্মিনাল চালু না হলেও এখন পর্যন্ত এখানে 3298টি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। এতে সরকারি রাজস্ব আয় হয়েছে প্রায় 2663 কোটি টাকা।
শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। টানা বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে চোখ রাঙাচ্ছে বন্যা। লালমনিরহাটের নিচু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। সোমবার সকাল থেকে লালমনিরহাটে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তলিয়ে গেছে হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার চর ও নিম্নাঞ্চল। ঘরে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। জ্বলছে না চুলা, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। কালকে আত্রে চুলিয়ে নিয়ে খাসি ভাজতে পাক করবো, তার কোনো বুদ্ধি নেই। খাটের কাছাকাছি পানি হয়েছে, গরু ছাগল মানুষ যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। শহরের উকিলপাড়া ও সাতপাই সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে হচ্ছে না দ্রুত পানি নিষ্কাশন। নেত্রকোনার কোনো ড্রেনের অবস্থাই ভালো না, বিশেষ করে আমাদের সাতপায়ের অবস্থা খুব খারাপ। অলিগলিতে কিছু ড্রেনগুলো আছে, আমরা যাত্রী নিয়ে আসি, তখন এই যে ড্রেনগুলো পানির তলে পড়ে যায়। আবহাওয়া অফিস বলছে, আগামী 3 দিন দেশের 5 বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি, যেটা হলো রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য। অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি থাকবে তুলনামূলক দক্ষিণ অঞ্চলের চেয়ে আগামী 3 দিন। 7 এবং 8 তারিখে আবার সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 8 তারিখের পরে 9 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। এদিকে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। গতরাতে বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। পরে সদর উপজেলার 5 ঠাকুরি এলাকায় গরু বোঝায় নৌকা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। অন্য একটি নৌকা করে তাদের ধাওয়া করে থামিয়ে চোর সন্দেহে 2 জনকে গণপিটুনি দেন জনতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। হামলায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। সেপ্টেম্বরের মধ্যে 2টি প্রকল্পের আওতায় 165টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। 165টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের ট্রেনিং শুরু করে দিয়েছে যারা কাজটা চালাবে। সুতরাং আমরা আশা করি এই আগস্টের মধ্যে শেষ করে আমরা সেপ্টেম্বরের শুরু থেকেই শুরু করে দিতে পারবো। গভর্নমেন্ট কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে যারা স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক বাচ্চার দায়িত্ব নিতে। তা যদি না হয় আপনি গভর্নমেন্টকে প্রশ্ন করবেন, আমাদের প্রশ্ন করবেন যে কেন আপনাদের স্কুলগুলো ভালো চলে না। বান্দরবানে স্থল মাইন বিস্ফোরণে লাকি সিং নামের এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে নাইক্ষংছড়ির নিকুছড়ি সীমান্ত এলাকায় বাঁশের কোড়ল সংগ্রহ করতে যান ওই নারী। তিনি সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করতেই পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন লাকি সিং। পরে তাকে উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নেওয়া হয়। রাজশাহীর কাপাসিয়া খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় তারা জানান, এ মাঠে সপ্তাহে 1 দিন পৌর পশু হাট বসে। অন্য সময় সেখানে খেলাধুলা করেন যুবক ও তরুণরা। দ্রুত মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবি জানান এলাকাবাসী। সম্প্রতি কাটাখালী মাঠের মাঝখানে মার্কেট নির্মাণ শুরু করেছে পৌরসভা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মিলল সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ। ময়নাতদন্তের জন্য নেওয়া হলো CMH-এ, দেয়া হলো না মামলার হাজিরা। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো। রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। নাট বল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্ত। বহদ্দারহাট ফ্লাইওভারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্ট্রিটের বদলে বাঁশ দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের প্রমাণ।
এবং দেশে প্রথমবার কক্সবাজার রেল স্টেশনের লাগেজ স্ক্যানিং চালু, মাদক অস্ত্র চোরাই পণ্য শনাক্তে। সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের নতুন সূচি নির্ধারণ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।